শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। বরাবরের মতন সুন্দর দিনের প্রত্যাশা নিয়েই শুরু করতে চাই আয়োজন, এবং আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক শুভ সকাল, আমার পক্ষ থেকেও আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। সুস্মিতা, শুভ সকাল। সুদিয়ে শুভ সকাল, সুদিয়ে সুন্দর, আসলে সুদিয়ে অনেক কিছুই হয়। একদম তাই, এবং শু দিয়েই আসলে আমরা চাই যে পুরো দিনটা খুব শুভ কাটুক। একদম। তো তোমার দিনকাল কেমন কাটছে? দিনকাল ভালো কাটছে, চেষ্টা করছি কাজ নিয়ে আরেকটু সিরিয়াস হবার এবং নিজেকে মোটিভেট করতে চেষ্টা করি যে প্রতিনিয়ত ভালো কিছু করতে হবে। কিন্তু সবসময় কি ভালো থাকা সম্ভব হয়? অবশ্যই না, আমাদের জীবনে তো আসলে অনেক রকম আপস অ্যান্ড ডাউনস থাকে, সেটা নিয়েই তো জীবন, সেটা নিয়েই চলছে। আচ্ছা, তো তোমার জন্য আমার বিশেষ পুরস্কার হচ্ছে কি, যখন তুমি ডাউন থাকো তখন তুমি কিভাবে আপে যাবে, তার জন্য আজকে আমরা এমন একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যার কাছ থেকে আমরা অনেক কিছু শিখবো, কারণ তিনি একজন লাইফ কোচ। চলো পরিচিত হয়ে নেই তার সঙ্গে। অবশ্যই। দর্শক, আমাদের মধ্যে আজকে আমন্ত্রণ জানিয়ে আমরা অতিথি হিসেবে যাকে আজকে আপনাদের সামনে হাজির করছি, তিনি হচ্ছেন লাইফ কোচ, কর্পোরেট ট্রেনার এবং লেখক জাভেদ পারভেজ। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমরাও খুব ভালো আছি। এতক্ষণ দর্শকদের জানিয়ে দিয়েছি কেন ভালো আছি, আপনি বলুন তো। আমি শিওর না, মেবি একটা শুভ সকাল শুরু হচ্ছে, নতুন সম্ভাবনা, সেটা হতে পারে। অবশ্যই শুভ সকাল, নতুন সম্ভাবনা, এবং সেই সাথে নতুন একজন অতিথি যার জীবনে রয়েছে অনেক গল্প, যে গল্পগুলো আমরা আস্বাদন করতে যাই পুরো ঘন্টা জুড়ে। কি বলো সুস্মিতা? একেবারেই তাই, এবং আমরা জানি যে আমরা কিভাবে গল্পটা শুরু করি। আজকের নতুন অতিথির সঙ্গেও তেমনভাবেই শুরুটা করতে চাই। করে ফেলো। স্যার, আমাদের এখানে অতিথি হয়ে যারা আসেন, আমরা তাদের কাজ নিয়ে তো শুনি, কিন্তু শুরুটা করতে চাই একদম শৈশব থেকে, তাদের ছেলেবেলা বেড়ে ওঠা নিয়ে। আপনার ক্ষেত্রেও তেমনটাই চাই, শৈশবের গল্পগুলো একটু শুনি। ওকে, সো জন্ম দিয়ে শুরু করি। অবশ্যই। সো আমার জন্ম হচ্ছে রংপুরের একটা প্রত্যন্ত অঞ্চল আমি বলি, যদিও এখন বাংলাদেশে ওরকম প্রত্যন্ত অঞ্চল আর পাওয়া যায় না, বাট তখন ছিল। আমার জন্ম 1980 সালে। তো তখন আসলে এটাকে আমার কাছে একটা গ্রামই মনে হতো। এই জায়গাটার নাম হারাগাছ। আমি জানি না, আপনারা অনেকেই জানবেন না হয়তো। এটা মূলত একটা বিড়ি শিল্পের জন্য খুবই বিখ্যাত জায়গা ছিল। রংপুরের একদিক থেকে একটা ডেড এন্ড, কারণ আমাদের পাশ দিয়ে তিস্তার একটা শাখা চলে গেছে, যদিও এখন ব্রিজ হয়েছে, কিন্তু তখন আর কোথাও যাওয়া যেত না। সো আমাদের অঞ্চলের মানুষরা আমরা এক জায়গায় থাকতে অভ্যস্ত, আমরা খুব বেশি দূর যেতাম না। তো সেখানে আমার জন্ম। আমার প্রাইমারি স্কুলিংও গ্রামের একদম যেটা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা বলে, সেখানেই আমার বাড়ির থেকে খুব কাছে। আমার আমার বাবা ছোট্ট ব্যবসায়ী ছিলেন, মা গৃহিণী। আমরা 2 ভাই বোন। আমার বড় বোন, আমার বাবা খুব কড়া ধরনের মানুষ, আর 5 বছরের বড় বোন হলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন, মানে হ্যাঁ, মানে বাবার থেকেও ওর শাসনটা বেশি কড়া, মোর ভিজিল্যান্ট রাখা, কি করছো তুমি, কি বই পড়ছো ইত্যাদি। তো আমি একটা কঠোর অনুশাসনের ভেতর দিয়ে বড় হয়েছি বলে আজকে অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে। বুঝতে পেরেছি। তবে বোন যেরকম কড়া অনুশাসন আপনাকে দিয়েছে, পাশাপাশি তার আদরও আপনি অশিকি ভাগ পেয়েছেন, এবং বাবা মার আদর তো অবশ্যই পেয়েছেন, যেহেতু আপনি একমাত্র ছেলে। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আমাদের পরিবারে ওই ধরনের যেটা আমরা বলি খুব আদর করে, ওটা আমরা কেন যেন পাইনি। আর বড় আপুর কথা যদি বলি, সে এখনো তো আমার বড়, ওই 5 বছর সামনে দিয়েই সে আগে যাচ্ছে। সো বিভিন্ন পারিবারিক প্রোগ্রামে সে আমাকে এখনো বলে যে তুমি চুপ করো, তুমি কিছু বুঝো না। তো আমাকে এটার ভিতর দিয়ে যেতে হবে। দ্যাটস ওকে। ছোটরা সারা জীবনে ছোটই থেকে যায়। সুস্মিতা, তুমি কত নম্বর? আমি বড়। ছোটদেরকে জিজ্ঞেস করলে বোঝা যাবে ঘটনাটা কি। আমি অ্যাটলিস্ট আপনার যন্ত্রণা বুঝতে পারি। সেটাই। তো ছোটবেলায় বাবার কথা বলছিলেন, বাবা ছোট ব্যবসা করতো, কি করতেন? আমাদের অঞ্চলের সব মানুষ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি তামাকের বিজনেসের সাথে সম্পৃক্ত। আইদার কেউ গ্রোয়ার, অর্থাৎ একদম খেতে তামাক চাষি আর কি, আবার একদম আপার এন্ডটা হচ্ছে যারা তামাক জাতীয় জিনিস দিয়ে বিড়ি বা যেগুলো তামাকের জিনিস আর কি, জর্দা, এগুলো তৈরি করেন, তো তারা শিল্পপতি। তো মাঝখানটায় অনেকগুলো লেয়ার আছে। সো আমার বাবা মূলত তামাক কিনে নিয়ে তামাকটাকে প্রসেস করতে হয়, 1 বছর ধরে বিভিন্ন প্রসেসের ভিতর দিয়ে নিতে হয়। তো ওই জায়গাটাতে আমার আব্বার বিজনেস মডেলটা ছিল। এবার আপনার বড় বোন, মানে আমাদের আপা, তিনিও আমাদের আপা, তাকে আমরা কিছু তথ্য জানাতে চাই যে তাদের ছোট ভাইকে এত বকাঝকা করলে হবে না, তিনি আসলে জীবনে অনেক কিছু করেছেন। কি করেছেন আমরা একটু দর্শকদের জানিয়ে আসি। সুস্মিতা, একদম জানিয়ে ফেলি। আমাদের আজকের অতিথি জাভেদ পারভেজ একজন সার্টিফাইড বিজনেস ও লাইফ কোচ, লেখক, বক্তা ও কর্পোরেট ট্রেনার।
বর্তমানে তিনি রিস্টার্ট ইয়োরসেলফের সিইও হিসেবে কাজ করছেন এবং মানুষের সম্ভাবনা জাগ্রত করতে প্রশিক্ষণ ও কোচিং কার্যক্রম পরিচালনা করছেন। তিনি ড্রিমস ফর টুমোরো নামক নন প্রফিট সংগঠনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, যা স্কুল শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক উন্নয়নে কাজ করছে। পেশাগত জীবনে তিনি রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এবং অগমেডিক্স বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর ও হেড অব পিপলস হিসেবে নেতৃত্ব দিয়েছেন। 2 দশকের অভিজ্ঞতায় প্রযুক্তি, ফাইন্যান্স ও মানব সম্পদ 3 ক্ষেত্রেই তিনি দক্ষতার ছাপ রেখেছেন। ফ্রাঙ্কলিন কভে ইউএসএ, হার্ভার্ড বিজনেস পাবলিশিংয়ের সার্টিফিকেশন সহ তিনি ইনসিয়েড, আইএমডি ও সেলেমিতে উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। শিক্ষার প্রতি ভালোবাসা থেকে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অ্যাডজুনক্ট ফ্যাকাল্টি হিসেবে পড়াচ্ছেন। তিনি একাধিক প্রবন্ধ ও অনুপ্রেরণামূলক বইয়ের লেখক, যেগুলো পাঠক মহলে ব্যাপক প্রশংসিত। মানুষের উন্নয়ন ও আত্ম আবিষ্কারকে কেন্দ্র করে তার লেকচার সিরিজ ইউটিউব ও ফেসবুকে বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছে। চলুন আবারও ফিরে যাই অতিথির কাছে। অনেক কিছু করেছেন এবং যেমনভাবে রুমান বলছিল যে বড় বোনের এত বকাঝকার মধ্যে দিয়ে বড় হয়েছেন এবং এখন এত কাজ করছেন, এবং বর্তমানে আপনি একজন শিক্ষক হিসেবে আপনি বকাঝকা করেন ছাত্রদেরকে? না, আমি এটা করি না। আমার মনে হয় যে আমি যে ইউনিভার্সিটিতে পড়াই এটা আসলে একটা অনেক বড় স্ট্রেস রিলিভার আমার জন্য। আচ্ছা, ইউনিভার্সিটিতে কিন্তু পড়ানোর জন্য অনেক টাকা পয়সা পাওয়া যায় না, আমি সিম্পলি বলে দিলাম। এবং অ্যাজ এ ইনস্ট্রাক্টর আর টিচার আমাদের অনেক আওয়ার্স দিতে হয়, সেটা কিন্তু পে অফ করে না। কিন্তু তারপরেও আমি আমার ব্যস্ততার মধ্যে ইউনিভার্সিটিতে যাই, কারণ আমার কাছে মনে হয় ওইখানে আমি আমার মন খুলে কথা বলতে পারি এবং আমার স্টুডেন্টরা যারা আমাদের ভবিষ্যৎ, আমিও একসময় স্টুডেন্ট ছিলাম, আমার অবজারভেশন হচ্ছে তাদেরকে আমরা এনাফ দেই না নানা কারণে। তো আমি চেষ্টা করি যে আমার 20 বছরে আমি যা শিখেছি, কিছু ভুল করেছি, কিছু হয়তো ভালো করেছি, সেই সম্ভাবনাটা ওদের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং আমার ক্লাসগুলো এই জন্য খুবই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হয়। আমার ক্লাসে আমি স্টুডেন্টদের ঘুমাতে দিই, কারণ আমার কাছে মনে হয় যে ওরা তো সারাদিন অনেক কিছু করে, তাই না? তো ওর যদি একটু রেস্ট লাগে, ও যদি 10 মিনিট ঘুমিয়ে নিয়ে যদি বাকি 40 মিনিট মনোযোগ দিতে পারে, আমার তো কোনো অসুবিধা নেই। সো আমি অনেক ওপেন হয়েই ইউনিভার্সিটিতে পড়াই। আমার কাছে মনে হয় বিদেশের ইউনিভার্সিটিগুলো যেরকম, বাংলাদেশ ইউনিভার্সিটিগুলো ওরকম হয়ে যাক, তাহলে আমাদের ছেলেমেয়েরা আনন্দ নিয়ে ক্লাসে যাবে। আমার তো এখন আপনার ছাত্র হতে ইচ্ছে। একদম, আমারও তাই ইচ্ছে হচ্ছে। আমার ক্লাসে অন্যান্য সাবজেক্ট বা সেকশনের ছেলেমেয়েরাও আসে, আমি এটা খুব পজিটিভলি নিই। আমিও চলে আসবো ঘুমোতে 10 মিনিট, আর বাকি সময় আপনার কথা শুনবো। যে কোনো কিছু। তো ছোটবেলায় আপনি কি হতে চেয়েছিলেন? একদম ছোটবেলায় যদি বলি তাহলে আমি ডাক্তার হতে চেয়েছিলাম। আচ্ছা, মেবি গ্রামাঞ্চলে জানেন যে ডাক্তারদেরকে খুঁজে পাওয়া যায় না, তো শহর থেকে আসে, তো ওই জন্য হয়তো আমার ছোটবেলা থেকে এটার প্রতি একটা আগ্রহ ছিল। কিন্তু আরেকটু যখন বড় হয়ে গেলাম, ইনফ্যাক্ট আমি যখন ক্লাস 9-এ পড়ি, পরে আমি রংপুর জিলা স্কুলে পড়লাম ক্লাস 6-এ যখন আমি উঠলাম, এবং এটাও হয়েছিল মূলত আমার বাবার অনুপ্রেরণায়। আমার বাবা চাননি বা চাইতেন না যে আমি ব্যবসার সঙ্গে চলে যাই। ওই যে বললাম ছোট জায়গা, তো ওখানে দেখা যেত অল্প পড়ালেখা করে বাবা মারা ছেলেদেরকে একটা পুঁজি দিয়ে দিতেন, 50-60 হাজার টাকা, একটা মোটরসাইকেল কিনে দিতেন, তারপর ওর মতো ছোটখাটো একটা ব্যবসা তৈরি করতেন। আমার বাবাও সেভাবে তার জীবন তৈরি করেছিলেন। তো উনি যে কোনো কারণে চাইতেন না যে আমি ব্যবসা করি, এবং উনি সবসময় আমাকে ছোটবেলা থেকে বলতেন যে না, লেখাপড়া করো, বাইরে চলে যাও, লেখাপড়া করো, বাইরে চলে যাও, মানে এলাকার বাইরে চলে যাও আর কি। তো বাবা আমাকে জিলা স্কুলে ভর্তি পরীক্ষা দেওয়ালেন, আমি খুব ভালো করলাম ভর্তি পরীক্ষায়, জিলা স্কুলে ভর্তি হয়ে গেলাম। তো ওইটা আমার জীবনের একটা খুব, মানে আমি কখনোই ভুলতে পারবো না। মানে জিলা স্কুল আমার কাছে মনে হয় যে আমাকে মানে জীবনের অক্সিজেনটা আসলে দিয়েছে। তো আমার ভিতরে যে জিনিসগুলো ছিল সেটা আসলে স্কুল বের করেছে আমার কাছ থেকে। লেখাপড়া তো লেখাপড়াই, আমরা খুব ভালো অনেক শিক্ষককে পেয়েছি, তাদেরকে আমি খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার বাইরে এই যে আমি একটা গ্রামের ছেলে, একটা গ্রামের মানুষের কিন্তু একটা আউটলুক একরকম হয়, আপনারা নিশ্চয়ই সেটা বোঝেন। আমরা একটু জড়তার মধ্যে থাকি, কোথাও কিছু বলতে চাই না। তো আমার বেশ কিছু শিক্ষককে আমি পেয়েছিলাম যারা আমাকে বই পড়ার জন্য অভ্যস্ত করেছেন, কেউ আমাকে পাবলিক স্পিকিংয়ের দিকে নিয়ে গেছেন। আমাদের জেলা স্কুলে মানপত্র পাঠ, আপনি নিশ্চয়ই কানেক্ট করতে পারবেন, আমি জানি না আপনি পারছেন কিনা। তো এগুলো পারছি, আমার স্কুলেও এই ট্র্যাডিশনটা ছিল। আমাদের শিক্ষকদের বিদায় অনুষ্ঠান হতো 2-3 বছরে একবার, তারপর বড় ভাইদের বিদায় অনুষ্ঠান হতো, বছরে একবার করে হতো। তো সুবোধ স্যার হয়তো শুনবেন এইটা, উনি বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তার হায়াত বারাক। তো উনি আমাকে প্রথম ইন্ট্রোডিউস করেন ক্লাস 6-এ। তখন আমি ঠিকমতো উচ্চারণ করতে পারতাম না অনেক কিছু, এমনিও ছোট ছিলাম, আর ওই যে গ্রামের যে টান। তো উনি আমাকে খুব শেখালেন এবং শেখালেন। তারপর আমি জীবনের প্রথম মাইক্রোফোনের সামনে গিয়ে দাঁড়ালাম,
আপনারাও অনেক করেন এইসব, তো নিশ্চয়ই আপনার মাইক্রোফোনে খেয়াল করেছেন মাইকে কথা বললে, এখন মাইক বলছি, তো ওইগুলোতে এত সাবস্টিকেট সিস্টেম না, একটা নর্মাল মাইক যেগুলোতে জনসভা হয় ওটাতে কথা বললে কিন্তু দুইটা শব্দ শোনা যায়, একটা নিজের শব্দ আর খুব ফ্র্যাকশন অফ সেকেন্ড আরেকটা শব্দ আসে, যে কারণে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়ে যায়। তো আমারও সেটা হচ্ছিল জীবনের প্রথম, এবং আমি খুব ফাস্ট হয়ে যাচ্ছিলাম, আমার এটা এখনো আছে, আমি যখন খুব ইমোশনাল হই অনেক দ্রুত কথা boli তখন। তো আমি খেয়াল করছিলাম আমার শার্ট মনে হচ্ছে পিছনে কোথাও আটকা পড়ে আছে, আমি এটা ফিল করছিলাম। তো এক পর্যায়ে আমি উপলব্ধি করলাম যে কেউ পিছন থেকে আমার শার্ট আসলে টানছে। তো পরে যখন ওটা শেষ হলো মানপত্র পাঠ, তো আমি দেখলাম আমার পিছনের যে টাকিন ওটা খুলে গেছে, এবং স্যার আসলে পিছন থেকে আমার শার্ট টেনে ধরছিলেন যাতে আমি একটু স্লো হই। তো এইভাবে এর ছোট ঘটনা কিন্তু জীবনে অনেক বড় ইম্প্যাক্ট কিন্তু। তো এইভাবেই আমি স্কুলে অনেক কিছুর সাথে মানে সম্পৃক্ত হলাম, এবং মূলত আমার যে কালচারাল লাইনে যে জিনিসগুলো বা এখন যে জিনিসগুলো আপনারা শুনছেন বা বলছেন সেগুলোর গোড়াপত্তনটা আসলে স্কুলেই হয়েছিল। আর ইঞ্জিনিয়ারিং পড়তে চেয়েছিলাম, স্কুলে যখন উঠলাম তখনই ইঞ্জিনিয়ারিং এর প্রতি আগ্রহ তৈরি হয়েছিল। তার মানে আসলে মানুষ চাইলে সবকিছু কিন্তু খুঁজে নেওয়া সম্ভব, কারণ আপনি বলছিলেন যে আপনি রংপুর একটা প্রত্যন্ত অঞ্চলে আপনার বেড়ে ওঠা, কিন্তু আপনার দেখার চোখটা আসলে খোলাই ছিল, এবং সেই সময় আপনার শিক্ষকরা সেই স্বপ্নটিকে আরো প্রসারিত করেছেন। তবে এখানে অনেকটা আমি বলবো কি যে চেষ্টা তো থাকেই, কিন্তু ওই বয়সের একটা ছেলে 10 থেকে 15 বছর বয়সে আমরা হাই স্কুলে পড়ি, ওর আউটলুক আসলে কত বেশি হবে, খুব বেশি তো থাকবার কথা না, জীবনের বোধ কিন্তু ওই সময় আমাদের কারোই এইভাবে আসেনি, আমিও তখন ফিল করতাম না। তো ওই জন্য আমি মনে করি আমাদের যারা গুরুজন, সেটা বড় ভাই বোন হতে পারেন, চাচা, আত্মীয় স্বজন এবং শিক্ষক, এনাদের একটা বিরাট রোল থাকে। আজকের দিনেও আমি এটা মনে করি যে আমাদের ছেলেমেয়েরা ভুল করবে, কিন্তু আমরা যদি ওদের সাথে ভুল করতে শুরু করি তাহলে আসলে আমরা কোথাও পৌঁছতে পারবো না। তো ওদের সামনে সেই জন্য সম্ভাবনার দুয়ারটা খুলে দেওয়াটা খুব 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 জরুরি। জীবনের গল্পগুলো শুনছিলাম এবং খুব ভালো লাগছিল, আজ তো অনেক কিছু শিখেই যাব, দেখা যাক। তবে আমার পুরনো স্মৃতি ভাবতে খুব ভালো লাগছে আসলে এখানে বসে। চমৎকার। তো যখন রংপুর থেকে এসএসসি পাস করলেন সেখানেই তো আপনি কলেজে আমার রংপুর ক্যান্ট পাবলিক কলেজ। জি। তারপরে বুয়েটে আপনি ভর্তি হয়েছিলেন, চেয়েছিলেন ডাক্তার হতে, ইঞ্জিনিয়ারিং লাইনে কিভাবে এলেন? ইনফ্যাক্ট ডাক্তার হতে চেয়েছিলাম ছোটবেলায়, এবং ইঞ্জিনিয়ারিং এর সাথে একটা খুব মজার স্মৃতি আছে, সেটা আমি বলি। তো আমি যখন হাই স্কুলে উঠলাম তো রংপুর, বাট থাকতাম কিন্তু গ্রামে। তো আমার বন্ধুদের সাথে একদিন আমি রিকশায় করে যাচ্ছিলাম, 3 জন একটা রিকশায় উঠেছি, আমার এখনো মনে আছে। তো ওদের ভিতর কেউ একজন বুয়েট শব্দটা ব্যবহার করলো। তখন আমি কিন্তু ক্লাস 9-এ পড়ি, এবং আমি স্কুলের অল থ্রু সেকেন্ড বয়, বাট বুয়েট শব্দটা আমার অজানা। তো আমার কাছে তখন একটা মনে হলো যে আমি এটা জানি না, ওরা একটা একাডেমিক টার্ম ব্যবহার করছে, এটা ওদেরকে জিজ্ঞেস করলে তো আমার মান সম্মান চলে যাবে। তো পরে আমি চেপে গেলাম, এবং পরে আমি আমার একজন বড় ভাই তখন ডাক্তারি পড়তেন, তাকে আমি একদিন সুবিধাজনক জিজ্ঞেস করলাম যে বুয়েট কি। তো উনি বললেন বুয়েট তো এই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এটা। তারপর কারা পড়ে? তা বললো এই যে ও জেলা স্কুলের সিনিয়র ছিল, তো সে আমাকে বললো স্কুলের ফার্স্ট সেকেন্ড বয়রা তো ওখানে 2-1 জন করে চান্স পেয়ে যায়। তো আমি কেমন যেন ওই দিন থেকে আমার মনের মধ্যে এটা ঢুকে গেল যে তাহলে আমিও তাহলে বুয়েটে পড়বো। এবং পরবর্তীতে বুয়েটে ভর্তি পরীক্ষার আগের দিন রাত্রেবেলা আমি আসলে এত একটা সোশ্যাল প্রেশার বোধ করছিলাম যে আমি মসজিদে নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আমি দোয়া করলাম আল্লাহর কাছে যে আল্লাহ, মানে মান সম্মান বাঁচানোর জন্য হলো বুয়েটে আমার একটা সিট তুমি দিয়ে দাও, পরেরটা পরে দেখা যাবে। তো পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কথা শুনছেন, এইভাবে আমার ইঞ্জিনিয়ারিং এ আসা। এবং আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আপনি পড়াশোনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়লাম। হ্যাঁ, খুব ভালো একটি সাবজেক্ট। এবং কেমন ছিল বুয়েট লাইফ? খুবই ভালো ছিল। বিশেষ করে জিলা স্কুলে পড়াকালীন সময়ের কথাটা আমি বলেছি যে আমার ভিতর থেকে অনেক কিছু বের হয়েছিল, বাট তখন যেহেতু আমার বয়স কম এবং আমি বাসার গণ্ডিতেই থাকতাম, আমি অনেক কিছু করতে পারতাম না বাইরে গিয়ে, সবকিছু জেলার শহর কেন্দ্রিক। যেমন আমার খুব ইচ্ছা ছিল যে বাংলাদেশের যে ইতিহাস, এটা একটা কোলাজ তৈরি করব ছবির মাধ্যমে, এটা আমার ইচ্ছা ছিল। কিন্তু এগুলো তো রংপুরে আসলে এই রিসোর্সগুলো পাওয়া যায় না। পরে যখন ঢাকায় আসলাম, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলাম, তখন আমার এই জায়গাগুলো খুলে গেল। কালচারাল অঙ্গন, তারপর শিল্পকলাতে যাওয়া, বেইলি রোডে যাওয়া, মানে যা কিছু করা যায়। আমি তো রাজধানীতে চলে এসেছি, আর আমি তো হলে থাকি। আমি রশিদ হলে থাকতাম। আমার মা বাবা তো প্রতিদিন আমাকে দেখতে পাচ্ছেন না আমি কি করছি। সো এক অর্থে রাজনীতি, কালচারাল অ্যাক্টিভিটিস, প্রেম ভালোবাসা, সবকিছু শুধুমাত্র পড়ালেখা ছাড়া। তো সেটা ছিল আমার লোয়েস্ট প্রায়োরিটি।
তো এখন আমার খুব এই জন্য অনুতাপ হয়, আমি যারা পড়ছেন বা ভবিষ্যতে পড়বেন, পড়াশোনা করবেন, আমি তাদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে লেখাপড়ার একটা নির্দিষ্ট বয়স থাকে। হ্যাঁ, আমরা জীবনের যে কোনো সময় শিখতে পারি, কিন্তু একটা নির্দিষ্ট জিনিসের একটা বয়স থাকে। এই সময় ওই কাজটা প্রায়োরিটি 1 রাখা উচিত। অন্যগুলো আমরা করব, কিন্তু ওটা প্রায়োরিটি 1 রেখে রাখবো। না হলেই যে আমার মতো অনেকদিন পর মনে হবে যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে আমার নিজের উপর সুবিচার করিনি। কারণ আমরা কিন্তু জনগণের টাকায় পড়েছি, আমরা ভালো ছিলাম। আনলাইক অনেক ইউনিভার্সিটি, বুয়েট অনেক স্ট্রাকচার, থাকার খাওয়ার অনেক সুযোগ সুবিধা, শুধু আমার পড়া উচিত ছিল, যেটা আমি করিনি। আপনি নিশ্চয়ই আরো অনেক ভালো করতে পারতেন, কিন্তু এখন যা যা হয়েছেন সেগুলো নিশ্চয়ই এমনি এমনি হননি। পড়াশোনা অবশ্যই কিছু করেছেন, হয়তো আরো ভালো করতে পারতেন, কিন্তু পাশাপাশি আপনি দেখেন যে আপনি সারা জীবন পড়াশোনা করেছেন, রংপুরে থেকেছেন, ঢাকায় এসে কিন্তু আপনি বকে যাননি। আপনি শিল্পকলা, বেইলি রোড, কিংবা আপনি শিল্পচর্চা, রাজনীতির ভেতরেই ছিলেন, মানে ভালো ভালো কাজগুলোর ভেতরে ছিলেন। শুধু তো এগুলো না, এর পাশাপাশি আপনি ডিবেট করেছেন এবং সেই ডিবেটের যে অভিজ্ঞতা, সেটা এখন আপনার জীবনে আসলে কতটা কাজে লাগছে সেই পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে? অনেক। আমার কাছে মনে হয়েছে যে আমি জেলা স্কুলের যে শুরু এবং বুয়েটে গিয়ে যে ন্যাশনাল লেভেলে কাজ করা, আমি বুয়েটের অনেকগুলো যেগুলো সেন্ট্রাল প্রোগ্রাম হোস্ট করেছি, অনেকগুলো প্রথম আলোর সাথে কাজ করতাম, গণিত অলিম্পিয়াডের সাথে কাজ করতাম, তো আমি প্রচুর এক্সপোজার পেয়েছি। তো সেগুলো আমাকে অনেক হেল্প করে। আবার কিছু খারাপ জিনিসও আছে বা কিছু দুর্বলতা আমাকে কাটিয়ে উঠতে হয়েছে, যেমন বিতার্কিক দ্বারা কিন্তু সবসময় একটা প্রত্যয় নিয়ে ডিবেটে ঢুকে পড়ে, তাই না? যে আমার সব আমি মানি, কিন্তু এইটাই আমার শুধু আপত্তি। কিন্তু আমার কাছে পরে জীবন ধারণ করতে গিয়ে মনে হয়েছে যে জীবনটা আসলে বিতর্কের জায়গা না, জীবনে অনেক জায়গায় কোলাবোরেট করতে হয়। তা আমার বিতার্কিক মাইন্ডসেট থাকার কারণে না অনেক জায়গায় আমি অহেতুক বিতর্ক করি বা করেছি, যেটা আমাকে মূল পয়েন্টটা বুঝতে অসুবিধা তৈরি করেছে। তো যারা বিতর্ক করেন তাদেরকে আমি হয়তো এটা একটা পরামর্শ দিব যে অফকোর্স আমরা বিতর্ক করব, কারণ বিতর্কের মাধ্যমে নতুন নতুন যুক্তি আসে, কিন্তু তারপরেও কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে ল্যান্ড করাটা বেশি জরুরি, দুই পক্ষকে এক জায়গায় গিয়ে জেতাটা জরুরি। তো আমার কাছে মনে হয় সব বিতর্কের রেজাল্ট হওয়া উচিত দুই পক্ষই জিতেছে, তাহলেই বিতর্কটা আলটিমেট বিতর্ক হয়েছে। খুব সুন্দর। তো আপনি যখন পাশ করলেন, আপনি তারপরে আমি যেটা আপনার সম্পর্কে জেনেছি যে আপনি ফাইন্যান্সেও আপনি কাজের অভিজ্ঞতা আছে, আপনার মানব সম্পদ বিভাগে অভিজ্ঞতা আছে। প্রথম কর্মজীবন কোথায়? প্রথম কর্মজীবন আমি তখনকার দিনের একটেল, এখন যেটা রবি, সেখানে জয়েন করলাম ইঞ্জিনিয়ার হিসেবে। এবং আনলাইক মেনি আদার্স, আমাদের ব্যাচটা খুব লাকি, তখন টেলিকম বুম করছিল, আমরা পাশ করার পরেই চাকরি হয়ে যায় আমাদের। সো আমরা চাকরিতে জয়েন করি এবং আমার চাকরিটা খুব ইন্টারেস্টিং ছিল। এখন যে বাসাবাড়ির ছাদে আমরা এন্টিনা দেখি, মোবাইল ফোনের এন্টিনা, তখন এগুলো কেবল এক্সপান্ড করছে এবং আমরা থানা পর্যায়ে এক্সপানশন করছি। তো আমাদের 2 সপ্তাহ ঢাকায় কাজ করতে হতো, 2 সপ্তাহ রিমোটে কাজ করতে হতো। তো আমার ঢাকার ওয়ার্কিং জোনটা ছিল গুলশান থেকে একদম গাজীপুরের আগ পর্যন্ত, অর্থাৎ গ্রেটার উত্তরা। আর ঢাকার বাইরেটা হচ্ছে গ্রেটার সিলেট। তো আমি যেহেতু কড়া শাসনে মানুষ হয়েছে, ওই কথাটা বারবার ফিরে আসছে, আমি কিন্তু আমার নিজের জেলা রংপুর, আমার ফুপু বাড়ি দিনাজপুর, আর এর বাইরে আমি প্রধানমন্ত্রীর একটা পুরস্কার নিতে এসেছিলাম ঢাকায় এসএসসির পরে। এই 3টা জেলা শুধু আমি দেখেছি, মানে আমার ফুট স্টেপ পড়েছে, এর বাইরে আমি বাংলাদেশ দেখিনি। কিন্তু আমি পরে চাকরিতে গিয়ে প্রতি মাসের 15 দিন আমার সিলেট, এবং সিলেট কিন্তু অপূর্ব সুন্দর একটা জায়গা। বিশেষ করে এখন তো অনেকেই পর্যটনের খাতিরে যান, তখন এগুলো এত বিখ্যাত ছিল না। সো আমি এই জায়গাগুলোকে, এই যে বিভিন্ন হাওর বা আমি একদম দেখে এসেছি, এবং এত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সো এত সুন্দর, নিশ্চয়ই আপনি এক্সপিরিয়েন্স করেছেন। এবং আমরা গিয়েছি কিন্তু একটা অজানার উদ্দেশ্যে। এখন তো আপনারা যান, আবার নৌকা ভাড়া করবেন, ফিরে আসবেন। আমি এমন জায়গায় গিয়েছি যেখানে যাওয়ার পর শুনেছি এখানে কোনো রেস্ট হাউস নাই, কিছুই নাই, এবং রাতে নৌকা ফিরবে না, রাতে নৌকা আসে না ওখান থেকে, খালিয়াজুরি। সো আমি হয়তো ওখানে খুঁজে ব্র্যাকের কর্মীদেরকে পেয়েছি, ওনাদের সাথেই রাতে থেকেছি। সো বাট আমি বলি যে অফিসের টাকায় আমি বাংলাদেশ দেখেছি। সো সিলেট শেষ হলো, তারপর একটু সিনিয়র হলাম, রাজশাহী ডিভিশনের দায়িত্ব দিল। রাজশাহী যদিও আমারই বিভাগ এক সময়, কিন্তু রাজশাহীতে কিন্তু 16টা জেলা, ইটস এ বিগ মানে একটা ডিভিশন। ওখানে কাজ করলাম, তারপর সারা দেশেই ঘোরা হলো আমার। তো আমার ইঞ্জিনিয়ারিং এর কর্মজীবনটা খুব ইন্টারেস্টিং ছিল এই অর্থে যে আমি বাংলাদেশ ঘুরেছি, এবং আমার কাছে মনে হয়েছে কয়েকটা বিচ্ছিন্ন জায়গা ছাড়া বাংলাদেশটা আসলে একরকম। এটা একটা স্ট্রেংথ কিন্তু আমাদের দেশের, যে জন্য আমি পরবর্তীতে যে আমার যে কাজের যে জায়গা, যেখানে আমি আমার নিজস্বতাকে খুঁজে পেয়েছি, রিস্টার্ট ইউরসেলফ বা ড্রিমস ফর টুমরো, ওখানে কিন্তু আমি এই স্ট্রেংথটাই ব্যবহার করার চেষ্টা করছি, যে যেহেতু পুরো দেশটা এক, আমাদের ভাষা একরকম, তো আমাদের মানুষের কাছে রিচ করার সুযোগটা অনেক বেশি, এবং মানুষকে ইউনাইটেড করাটাও খুব সহজ। রবিতে আপনি 18 বছর কাজ করেছেন। রবিতে আমি 18 বছর কাজ করেছি। সুস্মিতা কিছু বলবে? হ্যাঁ, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে ইঞ্জিনিয়ারিং এ পড়লেন, সেই সেক্টরেই কাজ করছিলেন, পরবর্তীতে সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিলেন MBA করবেন, জি। সেই সিদ্ধান্তটা কেন? আচ্ছা, আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ি আমাদের সামনে দুটো রাস্তা খোলা থাকে। আমরা এদের মাস্টার্স করতে পারি ইঞ্জিনিয়ারিং এর উপরে, অথবা আমরা বিজনেস লাইনে যেতে পারি। তো আমি ইঞ্জিনিয়ারিং এ পড়লেও পরবর্তীতে যখন চাকরিতে চলে আসলাম তখন ফিল করলাম যে ইঞ্জিনিয়ারের সত্তাটা আমার ভিতরে নাই। অর্থাৎ সিস্টেম, কম্পিউটার, এগুলো আমি খুব বেশিক্ষণ, আমার রাদার মানুষ ভালো লাগতো। তো আমি কি করলাম এই জন্য যে আমি একটু MBA করে রাখি, যদি কখনো সুযোগ আসে অন্য কোনো লাইনে সুইচ করব। এবং MBA শেষ করলাম 2009 আর 2012তে সেই সুযোগটা চলে আসলো। তখন রবি হয়ে গেছে, ইটস বিগার কোম্পানি, বড় ট্রান্সফরমেশন। তো তখন ওনার একজন লক্ষ্য ছিলেন ফাইন্যান্সের, যারা ছিলেন মাহতাব ভাই ছিলেন, আমাদের পরে উনি CEO হন। উনি মূলত একজনকে খুঁজছিলেন যে ইঞ্জিনিয়ার কিন্তু ফাইন্যান্স টিমে চলে আসতে পারবে, এই সাহসটা দেখাবে। কারণ ফাইন্যান্স টিম, আমরা কিন্তু একটা টিপিক্যাল ওয়েতে ফাইন্যান্স পড়াশোনা করে বড় হই, আবার ইঞ্জিনিয়াররাও টিপিক্যাল ওয়েতে, এবং দুইটা কিন্তু টেকনিক্যাল সাবজেক্ট, প্রচুর ইগোগ্রস্ত থাকি আমরা দুই গ্রুপই। তো আমাদের মধ্যে কমিউনিকেশনটার খুব অভাব হতো। তো ফাইন্যান্সের লোকরা ইঞ্জিনিয়ারিং টার্ম বুঝতে চাইতো না, ইঞ্জিনিয়ারিং লোকরা ফাইন্যান্স টার্ম বুঝতে চাইতো না। তো মাহতাব ভাই খুঁজছিলেন যে একটা মানুষ যে দুইটাই করবে। তো ওনার সাথে কোনো একটা বিদেশে প্রেজেন্টেশনে কথা হচ্ছিল, তো উনি ওই দিন আমাকে পিক করে বললেন যে তুমি কি ফাইন্যান্সে আসবা কিনা। তো আমি ফিল করলাম যে হোয়াই নট। তো আমি পরে ডিসাইড করলাম, ইন্টারভিউ হলো, পরে আমি ফাইন্যান্সে চলে গেলাম। সো এইভাবে ফাইন্যান্সে যাওয়া আর কি। আচ্ছা, এবং তারপরে রবি থেকে আপনি অগমেডিক্স বাংলাদেশ। হ্যাঁ, এরপরে আমি HR এ কাজ করেছি রবিতেই। আচ্ছা। রবি আমাকে একটা মানে বড় প্লেগ্রাউন্ডের মতো, আমি রবি প্রতি আজীবন কৃতজ্ঞ। তারা আমি যা চেয়েছি আমার জীবনে তাই করতে দিয়েছে। ফাইন্যান্সে 6 বছর কাজ করলাম, এবং জেনারেলি কিন্তু আমরা যখন ট্যালেন্ট গ্রুমিং করি তখন কিন্তু একজনকে একটা লাইনে আমরা সেট করি। তো আপনারা হয়তো বুঝতে পারেন যে একটা লোক ইঞ্জিনিয়ার ফাইন্যান্স শিখে ফেলেছে, তাহলে কিন্তু তাকে আমরা ম্যানেজমেন্ট লাইনে চিন্তা করি, অর্থাৎ হবে CEO বা চিফ স্ট্র্যাটেজি অফিসার। কিন্তু আমি ফাইন্যান্সের শেষ পর্যায়ে গিয়ে বললাম যে না, আমি HR এ যেতে চাই। সো আমার ম্যানেজমেন্ট কিছুটা আপসেট ছিল, কারণ তারা মনে করছে যে HR তো আমরা এমনিতেও রিসোর্স তৈরি করতে পারবো, তুমি HR দিকে কেন মুভ করবা। কিন্তু আমার ততদিনে ওই মানুষের জিনিসটা আমার চলে এসেছিল। আমি বুঝে ফেলেছিলাম যে আমার জীবনে আসলে আমি মানুষ কেন্দ্রিক কাজ করবো, এবং আমি কর্পোরেটে খুব বেশি দিন থাকবো না। এটা কিন্তু আমার আরো 7-8 বছর আগের প্ল্যান, আজকে থেকে 7-8 বছর আগে। কিন্তু রবি হয়তো এটা জানতো না। তো আমি তখন HR এ চলে গেলাম। ভাবলাম যে যেহেতু আমার সংসার চালাতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে, তো আমি আমার সব কাজের মধ্যে মানুষকে বুঝতে চাই। তো সেখানে গিয়ে আমার লাভ হলো, আমি যে ইন্টারভিউ করতাম মানুষের সাথে, আমরা এমপ্লয়ার্স ব্র্যান্ডিং করতাম, ইউনিভার্সিটি যেতাম, তখন মানুষের সাথে কাজ, পরে ট্যালেন্ট ডেভেলপমেন্টে কাজ করলাম। তো ইত্যাদি ইত্যাদি করার পর আমার মানুষের জায়গাটা আমার কাছে আমি কনফিডেন্ট হলাম, যেহেতু আমি একাডেমিক্যালি মানুষ নিয়ে কিন্তু কখনো পড়িনি। আমার MBA হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড অপারেশন ম্যানেজমেন্ট। এই যে মানুষের প্রতি ভালোবাসা, মানে আপনি তো বলছিলেন যে 7-8 বছর আগে আপনি পরিকল্পনা করেছিলেন যে আপনি মানুষ নিয়ে কিছু করবেন, সেই কিছু করবার তাগিদ থেকেই কি আপনি মানব সম্পদ বিভাগে যোগ দিয়েছিলেন? এক্স্যাক্টলি। এবং এটা আমার ওই সময়ের যিনি CFO ছিলেন, বিদেশি ভদ্রলোক, তাকে আমি ওপেন আপ হতে পেরেছিলাম। উনিও আমাকে এই পরামর্শটা দিয়েছিলেন যে তুমি এটা করতে পারো, যেহেতু তুমি ইমিডিয়েটলি চাকরি ছাড়বে না বা ছাড়া উচিত না, সো তুমি আগে মানুষকে বুঝো। তো এই জন্যই HR এ কাজ করা। তারপর রবি থেকে আমি অগমেটিক্সে গেলাম। ইনফ্যাক্ট আমার আসলে রবির পর চাকরি করার প্ল্যান ছিল না। তো রবিতে যখন আমি চাকরি ছেড়ে দেবো ডিসাইড করলাম, তখন অগমেটিক্সের যিনি কান্ট্রি ডিরেক্টর, উনি আমাদের ইউনিভার্সিটির বড় ভাই, উনি আমেরিকায় অনেক বছর থেকে এসেছেন, উনি আমার মেন্টরের মতো। উনি যখন শিওর হলেন যে আমি চাকরি ছাড়বো, দেন উনি আমাকে বললেন যে চাকরি তো ছাড়বাই, একটা 2 বছরের একটা কাজ করে যাও এখানে। তা আমি বললাম যে আবার এই বিপদে পড়বো আমি, কারণ কর্পোরেটের কিন্তু একটা ট্র্যাকশন আছে, আপনি বের হয়ে আসতে পারবেন, ইটস ভেরি ডিফিকাল্ট, এত সুযোগ সুবিধা, সামাজিক মর্যাদা। তো উনি বললেন না, তোমাকে আমি 2 বছরের বেশি আটকাবো না, তুমি আসো, আমাদের কিছু জিনিস রেডি করো। আর উনি একটা ভালো কথা বললেন যে তোমার তো হেড অফ HR, হেড অফ পিপল হওয়া উচিত, এটা তো হলো না তুমি জীবনে, তা ডিরেক্টর পদটা করে যাও। তা আমিও ভাবলাম কেন নয়। তো পরে জয়েন করলাম ওখানে, আরেক রকম অভিজ্ঞতা হলো। তবে আমি 2 বছর থাকিনি। ভাইয়া কিছুটা রাগও করেছেন, আবার খুশিও হয়েছেন যে আমি আমার লাইফ পার্সু করছি। আমি 1.5 বছরের মাথায় অগমেটিক্সের আমার জার্নিটা আমি শেষ করে দিই। করে এই বছরের 1 জানুয়ারি থেকে ফুললি এন্টারপ্রেনারশিপ। যদিও ট্রেনিং কোচিং এগুলো আমি অনেক বছর ধরে করি, প্রায় 10 বছর, কিন্তু পুরো দমে এই বছরের শুরু থেকে শুরু করছি। তো সেই নতুন অধ্যায়টি রিস্টার্ট ইয়োরসেলফ। জি। তো আপনার জন্য সেটা একটি রিস্টার্টই আসলে। তো সেই গল্প শুনি। এই বছরের প্রথম দিন থেকে? এই বছরের প্রথম দিক থেকে অফিশিয়ালি আর কি। ওকে, তার আগে তো 10 বছর, তার আগে 10 বছর নানা ফরম্যাটে, যেমন রবিতে থাকা অবস্থায় অনেক কাজ করেছি, কিন্তু তখন আমি যেহেতু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, কোথাও থেকে টাকা নিতে পারতাম না। আচ্ছা। তো বিজনেসের এটা একটা খুব বড় বৈশিষ্ট্য, আপনি যখন কারো কাছে টাকা না নিয়ে কোনো কাজ করবেন, তখন মানুষ ধরে নেয় যে ইনি সিরিয়াস নাই ব্যাপারে। আচ্ছা। এবং খুব মজার ব্যাপার, চাকরি ছেড়ে দেওয়ার পর আমি অদ্ভুতভাবে অনেক জায়গা থেকে এখন কল পাই
যেটা আমি বিশ্বাসও করতে পারি না যে উনি কিভাবে আমার খোঁজ পেলেন, এবং তারা এই অফারিংসটা দেয় যে আপনি আমাদের এই ট্রেনিংটা করান, ফ্রির জন্য রিকোয়েস্ট করে না। কিন্তু যতদিন আমি চাকরিতে ছিলাম তখন আবার মানুষ ফ্রির জন্যই করতেন। এটা একটা অদ্ভুত জিনিস আর কি, যেটা আমি না আসলে কাজ শুরু না করলে বুঝতে পারতাম না। এটি নিয়ে একটু বিস্তারিত শুনি। সো রিস্টার্ট ইউরসেলফ নিয়ে একটু বলি আমি। সো রিস্টার্ট ইউরসেলফ শব্দ থেকে বোঝা যায় মানে রিস্টার্ট ইউরসেলফ মানে আপনি নিজেকে আবার নতুন করে শুরু করেন। নতুন করে শুরু আসলে দুই ভাবে করতে হয়। একটা হচ্ছে যখন আমরা বিপদে পড়ে যাই তখন আমরা নতুন করে শুরু করতে পারি, আরটা হচ্ছে যখন আমি অনেক ভালো করছি তখনও নতুন করে শুরু করা যায়। বেশিরভাগ মানুষ আসলে প্রথমটা নিয়েই ব্যস্ত থাকে এবং বিপদে পড়লে, কারণ আমাদের দেশেও দেখবেন যে মানুষ যখন অসুস্থ হয়ে যায় এবং এটা অনেক ডিফিকাল্ট তখনই ডাক্তারের কাছে যান, কিন্তু আমরা কিন্তু প্রোঅ্যাক্টিভলিও ডাক্তারের কাছে যেতে পারি। তো যাই হোক, এই দুই রকম কাজই আমার কাজ। সো আমি যেটা দেখেছি আমার ক্ষুদ্র জীবনে এবং অনেক মানুষের সাথে কাজ করে, বিশেষত লাইফ কোচিংয়ের অভিজ্ঞতাটাই। লাইফ কোচিংটা হচ্ছে এরকম যে যেখানে একজন মানুষের সাথে আমরা একটা ডেডিকেটেড সার্ভিস দিই। তো একটা মানুষ কি হয় যে তার জীবনের ঝামেলাগুলোর মধ্যে আটকে যান এবং সমাধান তার কাছে হয়তো আছে কিন্তু তিনি এটা খুঁজে বের করতে পারেন না। এটা কিন্তু আমার ক্ষেত্রেও প্রযোজ্য, যখন সমস্যাটা আমার নিজের হবে। কেন এটা হয় না? কারণ আমরা খুব ইমোশনালি ওই প্রবলেমটার সাথে আটকে যাই। কতকটা আপনারা দেখেছেন যে আমাদের মা বা নানিরা যখন উলের সোয়েটার বুনতেন তখন হঠাৎ করে উলের গুলাটা এলোমেলো হয়ে যায় এবং সেটা জট পাকিয়ে যায়। তো এটা টানাটানি করলে কিন্তু খুলে না। কিন্তু আপনি যদি একটা ধৈর্য আছে এরকম একটা ছোট ছেলে বা মেয়েকে দিয়ে বলেন যেটা তুমি খুলে দাও, ও কিন্তু একটু দেখে টান দিলেই মুহূর্তের মধ্যে এটা খুলে যায়। সো আমাদের জীবনের বেশিরভাগ সমস্যা কিন্তু আমাদের এরকম একটা জট পাকিয়ে আছে এবং ইমোশনাল রিজনে আমরা আসলে এটাকে ক্লিয়ারলি দেখতে পাই না। তো তখন আরেকজন মানুষের সাথে যখন এটা রিফ্লেক্ট করা হয়, এবং লাইফ কোচ যেহেতু আবেগগতভাবে মানুষটার থেকে আলাদা, এবং লাইফ কোচিংয়ের কিছু টেকনিক যেটা সার্টিফিকেশনের পার্ট হিসেবে আমাদেরকে শিখতে হয়, আমরা ওই অ্যাপ্রোচে যাই, তখন মানুষটার সামনে না সম্ভাবনার দুয়ারগুলো খুলে যায় এবং তখন তিনি রাইট সিদ্ধান্ত নিতে পারেন। তো এই কাজটা 10 বছর করার মধ্য দিয়ে আমি আসলে মানুষের ভিতরের অনেক কমপ্লেক্স খুঁজে পেয়েছি, যেটা হয়তো বা কনফিডেন্সিয়াল রিজনে আমি এত খোলাখুলি বলতে পারবো না। কিন্তু আমরা সবাই আমাদের নিজেদের জীবন অথবা নিজেরটা দেখলে যদি বুঝতে না পারা যায়, আপনার আশপাশের মানুষদের জীবনের দিকে তাকালে বুঝতে পারবেন। আমরা কয়েকটা কেস স্টাডি শুনিলাম, খুবই সিম্পল। যেমন ধরেন আমাদের পরিবারগুলোতে দেখা যায় যে আমাদের পরিবারের যিনি প্রধান বাবা ধরেন অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তিনি হয়তো গ্রামে কয়েক কাঠা জমি রেখেই মারা গেছেন এবং উনি এটা কাকে কতটুকু দিবেন এটা উনি ভাগ করে দিয়ে যেতে পারেন। এটা নিয়ে ছেলে মেয়েদের পরিবারে জটিলতা তৈরি হয়, যদিও এই ছেলেরা বা মেয়েরা তারা আলাদা আলাদাভাবে সবাই প্রতিষ্ঠিত, কিন্তু কেন যেন ওই একটা জিনিসেই তাদের গ্যাঞ্জাম লেগে যায় এবং তারা দেখা যাচ্ছে 10 বছর 20 বছর নিজেদের আর মুখ চাওয়াচুই করছেন না। এবং এর ফলে দেখা যায় তাদের যে ছেলেমেয়েরা অর্থাৎ মানে কাজিনস, তাদের মধ্যে একটা সম্পর্কের টানাপোড়েন, এটা একটা বেসিক প্রবলেম। তারপর আরেকটা প্রবলেম যেটা আমাদের ইউথদের হয়, যেমন ধরেন আমরা যখন ইউনিভার্সিটি যাই বা আমাদের ছেলেমেয়েরা যায়, তখন আমরা কিন্তু কিছুটা অপরিপক্ক থাকি এবং আমাদের লাইফের কিন্তু একটা ফোকাস থাকে যে দেখতে সুন্দর এবং আউটস্পোকেন সেই মানুষটাকেই আমাদের ভালো লাগে। তো একটা মানুষ যে দেখতে সুন্দর বা আউটস্পোকেন হলে যে তার ভিতরটা সুন্দর হবে বা তিনি যে আমার জন্য সঠিক মানুষ হবেন, এটা কিন্তু আমরা আগে থেকে গ্যারান্টি করতে পারি না। সো তারা এক ধরনের বন্ধুত্ব বা হালকা প্রেম বা প্রেমের সম্পর্কে ঢুকে পড়েন। তারপর 2 মাস 4 মাস 2 বছর চলার পর তারা কিন্তু উপলব্ধি করতেই পারেন যে আমরা দুজনে দুজনের জন্য নই। এখন তো দেখা যায় বিয়ে করার পরও আমরা এটা উপলব্ধি করতে পারি, এটা কোনো দোষের ব্যাপার না। তো তখন এক পক্ষ যে মোর ম্যাচিওর, সে ডিসাইড করতে চায় যে আমি তাহলে এখান থেকে বের হয়ে যাব, বাট দ্য ইম্যাচিউর পার্ট এটা মানতে রাজি হয় না। এটা কতটা একটা জোর জবরদস্তির মতো, না তোমাকে আমার সাথে থাকতে হবে। তো তখন মানুষ কি করে, নিজে থেকেই কিন্তু একটু দূরে সরে যায়, ফোন বন্ধ করে দেয়, যোগাযোগ বন্ধ করে। তখন ওই পার্টটা লেস ম্যাচিউর পার্টটা অনেক পাগলামি ধরনের কাজ করে। সে হয়তো দেখা যাচ্ছে নিজের পড়াশোনা বন্ধ করে দিচ্ছে, নিজের আত্মীয় স্বজনদের সাথে কথা বলছে না। সে মনে করছে যে আমি এসব খারাপ করলে ওর ক্ষতিগ্রস্ত হবে, ও বুঝবে আমাকে। কিন্তু এটা সে বুঝতে পারে না যে সে অলরেডি ম্যাচিউরড, হি অর শি হ্যাজ টেকেন হার অর হিজ ডিসিশন। মানে জীবনের সব ধরনের সমস্যা কিংবা সবকিছু নিয়ে লাইফ কোচ কাজ করে। সবকিছু, ইভেন আমরা এন্টারপ্রেনারশিপ বা বিজনেস, কেউ হয়তো চাকরিতে আটকে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মাইন্ডসেটটা হচ্ছে অন্যকে দোষ দেওয়া। আমরা কিন্তু সবাই বেশিরভাগ মানুষ গ্রোথ মাইন্ডসেটে অপারেট করি না, আমরা ফিক্সড মাইন্ডসেটে থাকি। সো ধরেন আমার প্রমোশন হচ্ছে না, আপনি যদি জিজ্ঞেস করেন কেন হচ্ছে না, আমার বস আমাকে দেখতে পারে না। কিন্তু এটা হয়তো রুট কজ না, রুট কজের ভিতরে একটা বড় অংশ হয়তো আমার গাফিলতি। আমি হয়তো বুঝতে পারছি না যে বস কিভাবে আউটপুটটা চান, তাহলে আমি তো আমার অংশটুকু কারেক্ট করতে পারবো, তাই না? লাইফ কোচিং একটা বড় কনসেপ্ট হচ্ছে সার্কেল অফ কন্ট্রোল এবং সার্কেল অফ নন কন্ট্রোল। তাহলে আমাদের জীবনে কিন্তু আমরা কিছু কিছু প্যারামিটার কারেক্ট করতে পারি
আজকে এটা হচ্ছে, আমরা এতটুকুর মধ্যে ডিসাইড করতে পারি, কিন্তু রাস্তায় যে গাড়িগুলো যাচ্ছে ওদেরকে তো আমরা এখান থেকে থামাতে পারি না। তাহলে বেশিরভাগ জিনিস কিন্তু সার্কেল অফ নন কন্ট্রোল। আমি নিজেকে বুঝি না, অন্য আমাকে বোঝে না, তা আমি তো অন্যকে বোঝাতে পারবো না, আমি হয়তো নিজেকে বোঝাতে পারবো। তো প্রথম কাজটা নিজেকে নিয়ে কাজ করা। ধারণ করে না, তাদেরও তো অবশ্যই করে, আমরা আবেগ মানুষ, রয়েছে। আমরা মানুষ, অবশ্যই আমরা মানুষ। এবং লাইফ কোচরা সব ধরনের বিষয়ে কিভাবে প্রশিক্ষিত হয়, মানে ফিনান্স, সেটা পারিবারিক, ইমোশন কিংবা জমি জমা সবকিছু। লাইফ কোচিংটা আসলে একটা টেকনিক, ঠিক আছে? ধরেন একজন সার্জারির ডক্টর, তার কিন্তু কোনো নির্দিষ্ট নাই, জেনারেল সার্জারি, উনি যে কিছু সার্জারি করতে পারবেন। ঠিক সেরকম লাইফ কোচদেরকে শিখিয়ে দেওয়া হয় যে আপনি একটা প্রবলেমকে কিভাবে আপনি এনকাউন্টার করবেন, কিভাবে দেখবেন। এবং এটা কতটা গলফ খেলার মতো। গলফ খেলায় যেমন দেখবেন বিভিন্ন রকমের ক্লাব থাকে না, ছোট থেকে বড়, প্রয়োজন অনুসারে আমরা এটা ব্যবহার করি খেলার মাঠে। যদি অনেক লম্বা শট দিতে হয় তো আমরা একটা সুইং করে এরকম একটা বড় ক্লাব আমরা ইউজ করি। আবার বলটা যখন আমার হোলের খুব কাছে তখন আমি একটা স্ট্রং এবং ছোট একটা ক্লাব ইউজ করি। চাইলে কিন্তু বড়টা দিয়েও গর্তের কাছে গিয়ে বল ফেলা যাবে, কিন্তু আমরা যারা শিখবো তারা ছোটটাই ব্যবহার করবো, বিকজ দ্যাটস দ্য গ্রামার। তো লাইফ কোচিংয়ে আমাদের কিছু গ্রামার শেখানো হয় যে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো একজন মানুষকে, একটা মানুষকে ইমোশনাল স্টেজে গেলে কিভাবে আমি তার সাথে কাজ করব। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ না কঠিন প্রশ্নের মুখোমুখি হতে চায় না। তো আমরা আসলে একটা মানুষকে কিন্তু কঠিন প্রশ্নের সামনে নিয়ে যাই। এবং আমি অনেক বড় কোচ হয়তো বা না, কিন্তু যারা বড় কোচ বা আমি যদি কোনোদিন হতে পারি, একটা প্রশ্নই যথেষ্ট একটা মানুষকে টলিয়ে দেওয়ার জন্য, তার অবস্থান থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য। কোন প্রশ্ন? সেই প্রশ্নটা তো সিচুয়েশনের উপর তৈরি হয়। যে জায়গায় মানুষ নিজেকে অ্যাভয়েড করতে চায়, যে জায়গায় মানুষ নিজেকে শান্তিতে রাখতে চায়, মানুষকে নিজেকে গুছিয়ে রাখতে চায়, যে আমি গুটিয়ে রাখতে চাই শুটসে, যে সে ওটার মুখোমুখি হতে চায় না। তো লাইফ কোচ কি করে, তাকে ওই প্রশ্নের মুখোমুখি করে, তখন অনেক প্রশ্ন উত্তর তৈরি হয়ে যায়। আমি একটা ছোট উদাহরণ দিই, হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। ধরেন একজন মানুষ জীবনে বেগুনি রং দেখেননি, জাস্ট একটা উদ্ভট উদাহরণ দিচ্ছি, বেগুনি রং দেখেননি, কিন্তু ওনাকে কেউ একজন বেগুনি রং সম্পর্কে কিছু বলেছেন এবং উনি স্বাভাবিকভাবে সংক্ষুব্ধ হয়েছেন, হি বিকাম ভিক্টিমাইজড, যে এটা তো এক্সিস্ট করে না, আপনি কেন জোর করছেন আমার উপরে। তো একজন লোক কোচের কাছে এসে দাবি করলো যে আমাকে ওই লোক খারাপ ব্যবহার করে, ওই লোক আমাকে বেগুনি রং চিনায়, যে জিনিসটা আসলে নাই। তখন কোচ কি করবে? কোচ তো জানে বেগুনি রং আছে, তাই না? তো কোচ কিন্তু কখনোই তাকে বলবে না যে বেগুনি রং আছে, এটা করবে না। কোচ বলবে যে তোমার কাছে কি মনে হয় আলোর রং কি? তো সে সূর্যের আলোর দিকে তাকিয়ে বলবে এ তো সাদা, ধরেন সাদাই বললাম। তারপরে কোচ বলবে খুঁজে দেখো যে এই আলো নিয়ে কেউ কোনো কাজ করেছে কিনা। সে হয়তো কিছু রিসার্চ করবে, উইকিপিডিয়া যে দেখবে নিউটন এটা নিয়ে কিছু কাজ করে, কি করেছে, প্রিজম দিয়ে আলোকে বিচ্ছুরণ করা যায়। তো তুমি কখনো প্রিজম ইউজ করেছো? না করিনি, খুঁজো। তারপর সে একটা প্রিজম খুঁজে নিয়ে আসবে। তারপর একদিন সে প্রথম সূর্যের আলোর একটা রশ্মিকে প্রিজমের মধ্যে ফেলবে। ফেলার পর কি ঘটবে? ওখানে কিন্তু 7টা আলোর বর্ণালী তৈরি হয়ে যাবে, তাই না? অবশ্যই। ওখানে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল সব রং চলে আসবে। এরপর কি ওই লোকটাকে আর বলার দরকার আছে যে বেগুনি রং এক্সিস্ট করে কি করে না? আসলে লাইফ কোচরা যখন এই পর্যন্ত একজন মানুষকে নিয়ে যায়, তারপর কিন্তু ওই মানুষটা আর কোনো কিছু ডিসকাস করে না। ওই মানুষটা বলে আমি প্রশ্ন উত্তর পেয়েছি, শুধু বেগুনি না, আমি জানলাম আরো 6টা রং আছে। তো আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের লাইফের হোরাইজনটা ওপেন করা। কারণ একজন লোক সুইসাইডাল প্রবণতার ভিতর চলে গেছেন, তাহলে কি হয়? উনি মনে করেন জীবনে বেঁচে থাকার কোনো মানে হয় না। তো ওনার থিঙ্কিংটা এরকম যে জীবনে বেঁচে থাকার যোগফল আর মরে যাওয়ার রেজাল্ট, এই দুটার মধ্যে মরে যাওয়াটা বেটার। দেখেন কোনো সুস্থ মস্তিষ্কের লোক কিন্তু এটা ভাবনার বাইরে থাকবে, তাই না? আমরা জীবনের সবচেয়ে ওর্স্ট মোমেন্টেও চাই যে আল্লাহ আমার হাতটা একটু বাড়ায় দাও, ভাই আমাকে একটু বাঁচান। সেখানে একজন লোক সজ্ঞানে বলছে যে মরে গেলেই বোধহয় ভালো। তার মানে কি, তার থিঙ্কিং প্রসেসের মধ্যে একটা গলদ আছে। এবং যারা সুইসাইডাল প্রবণতার ভিতরে যায় তারা কিন্তু একটা চিন্তার লুপের মধ্যে থাকে, একই চিন্তা তারা বারবার করতে থাকে। এজন্য দেখবেন যারা সাইকোলজিস্ট, আমি কিন্তু সাইকোলজিস্ট না, আমি আগে এটা ক্লিয়ার করে দিলাম। এই আমার একটা সম্পূরক প্রশ্ন আমি আসবো ওখানে, তাহলে জাস্ট এটা শেষ করে নিই। তো সাইকোলজিস্টরা দেখেন সবসময় বলবে যখন আপনি ডিপ্রেস বোধ করতে শুরু করেন তখন আপনি বাইরে বের হন, সবার সাথে ঘুরেন ফিরেন, অথবা আপনার ছোট বোন হয়তো একটু একা একা ওকে বের করেন। এই জন্যই বলে যে আমার চিন্তাটা একরকম হয় যখন, তখন আমরা এটা বলি যে মস্তিষ্কের ডায়রিয়া। তো কি হয়, আমরা ডায়রিয়া হলে কি বারবার আমরা টয়লেটে যাই, এবং আমরা ওই ইনটেকটা যদি না নিই, স্যালাইনটা যদি না নিই, তাহলে আমার শরীরের খুব ইম্পর্টেন্ট কিছু মিনারেলস শেষ হয়ে গেলে আমি মারা যাব। তো থিঙ্কিংয়ের ডায়রিয়া হয়। মানুষ একটা চিন্তা করে যে আমার জীবনটা বুঝি কিছু হবে না, তারপর সে কিছু না হওয়ার মতো কাজ করে, তারপর সে রেজাল্টটা দেখে কিছু হচ্ছে না, তখন সে শিওর হতে শুরু করে যে না, তাই তো আমার তো কিছু হবে না। এটাকে অনেক সময় সেলফ ফুলফিলিং প্রফেসিও বলে, যে আমি যেরকম চিন্তা করি আমার সেরকমই হয়। তখন সে আরো কনফিডেন্ট হয় যে তাই তো। দেখবেন কিছু মানুষ থাকে আমাদের সমাজে যারা নেতিবাচক, তারা যে কোনো কিছু বলে হবে না। কেন? কারণ উনি নিজে কখনো উদ্যোগ নেননি,
এবং ওনার ক্ষেত্রে সবসময় রেজাল্টগুলো না হয়েছে। কাজেই একটা মানুষ পেরে এসছে এরকম দেখলেও বলে আসলে ওর কোনো সমস্যা আছে, সে কখনোই স্বীকার করতে চায় না যে পারা যায়। তো এই চিন্তার ডায়রিয়াটা মানুষকে একরকম চিন্তা করতে 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 ওইরকম একটা সুইসাইডাল রাস্তার দিকে নিয়ে যায়। তখন সে মনে করে যে জীবনে আসলে তো আমার কিছু নাই, তাহলে আমি এক্সিট করব। তো এটা একটা কেস, আমি যেটা বললাম এটা কিন্তু একটা কমপ্লিট কেস। এরকম কেস জেনারেলি আমরা ডিল করি না। আমি আপনার প্রশ্ন উত্তরে চলে আসবো। কিন্তু এর আগের কতগুলো পর্যায় থাকে যখনও তার থিঙ্কিংটা পাকাপোক্ত হয়নি, সে ভাবতে শুরু করেছে, তখন আমরা তার সামনে জীবনের অন্যান্য উইন্ডোগুলো আমরা ওপেন করি। হয়তো একজন মানুষ প্রবলেমে পড়েছে একটা রিলেশনশিপ নিয়ে, ধরেন একটা ছেলে একটা মেয়ের কারণে অথবা মেয়ে ছেলের কারণে, কিন্তু এটাই তো লাইফের একমাত্র রিলেশনশিপ না। লাইফে তো তার বাবা মা আছে, তার ভাই বোন আছে, সে যখন গ্রো করবে তারও তো জীবনের নিচের আরও অনেক মানুষ, ধরেন সে বিয়ে শাদী করলো না কিন্তু সমাজে তো তার অনেক কিছু দেওয়ার আছে। সব বাদ দিলাম, তো বাবা মা যে আমাকে জন্ম দিয়েছে তার প্রতি তো আমার কিছু রেসপন্সিবিলিটি আছে। আমি কেন এই এক্স রিলেশনশিপের জন্য তাকে কেন আমি বঞ্চিত করব? এই থিঙ্কিংটা কিন্তু মানুষের থাকে না। সাইকিয়াট্রিস্ট এবং লাইফ কোচের মধ্যে অনেক পার্থক্য আছে। ওনারা হলো প্রফেশনাল যারা সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করেন। ওনারা হচ্ছে যখন একটা কেস হয়ে যায়, কেস বলতে বোঝায় কি, ধরেন একটা মানুষ ছোটবেলা থেকেই বিল্ডিংয়ের ছাদে গেলেই তার মনে হয় একটু লাফ দিয়ে দেখি কেমন লাগে, এটা কিন্তু একটা অসুস্থতা, চিন্তার অসুস্থতা। এটা কিন্তু এমন না যে হঠাৎ করে হলো। তো এটা একটা কেস বলি আমরা। তো এরকম যখন কোনো কিছু সাইকোলজিক্যাল কেস হয়ে যায় তখন আমরা সেটাকে হ্যান্ডেল করি না। এটা আমাদের কোচদের ইথিক্সের মধ্যে মেনশন করা আছে। যখন যেটা যাকে রেফার করতে হবে আমরা ইমিডিয়েটলি তাকে সেখানে রেফার করে দিই। তো কোচদের কাজ হচ্ছে মূলত লাইফ স্কিল কারেক্ট করা, লাইফ স্কিল কারেক্ট করা। যেমন ধরেন আমরা বেশিরভাগ মানুষ সকালে ঘুম থেকে উঠি না, তাহলে কি হয়, আমাদের কিন্তু দিনটা শুরু হয় দেরিতে এবং আমাদের প্রোডাক্টিভিটি কমে যায়। তো 10টা মানুষের মধ্যে 10টা মানুষেরই কমপ্লেন হচ্ছে আমার কেন প্রোডাক্টিভিটি নাই। তখন আমরা তাকে ঠিক করার চেষ্টা করি যে কি কি করলে তার লাইফটা আরও বেটার হতে পারে। একইভাবে থিঙ্কিংয়ের কারেকশন হতে পারে, একইভাবে আরও অনেক কিছু যেটা লাইফ স্কিল কারেকশনের পার্টে পড়ে। আমরা রিস্টার্ট ইউরসেলফ থেকে 4টা জিনিসের কথা বলি। একটা হচ্ছে বডি, একটা হচ্ছে থট, একটা হচ্ছে ইমোশন, আর একটা হচ্ছে লাইফ এনার্জি, অর্থাৎ আমাদের রূহ বা আত্মা। এই 4টা জিনিসের নার্চার যদি আপনি না করেন তাহলে আপনি লাইফের বিপদে পড়ে যাবেন। তখন এই বিপদটা একসময় ঘুরতে 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 একটা কেসে কনভার্ট হবে, তখন এটা সাইকোলজিস্টদের আন্ডারে চলে যাবে। একজন সাধারণ মানুষ কখন বুঝবে যে তার সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত নাকি তার একজন লাইফ কোচের সঙ্গে যোগাযোগ করা উচিত? কঠিন প্রশ্ন। প্রথমত একজন সাধারণ মানুষ প্রথমে এটা বুঝতেই পারবেন না। জি অবশ্যই। সো আমরা সবসময় বলি কি যে লাইফ কোচিং জিনিসটা আসলে সবার জন্য। তো যিনি মনে করছেন যে তার জীবনের নিজের পরিকল্পনাটা উনি নিজে করতে পারছেন, উনি এটা নিজেই করতে পারবেন, কোনো সমস্যা নাই। ধরেন আমি ফিটনেস নিয়ে আসতে চাই, তো আমি ইউটিউব দেখে কিন্তু নিজেও সকালবেলা ফিটনেসের কাজ করতে পারি। কিন্তু আরেকজন মানুষ থাকতে পারেন যার সকালে ঘুম থেকে উঠতে একটু জড়তা হয়, যিনি জিনিসগুলো একটু গ্রামার মেনে করতে চান, যিনি অল্প সময়ে বেশি ফিটনেস আনতে চান, তার জন্য কিন্তু একজন ফিটনেস ট্রেনার লাগবে। কষ্ট করে হলেও একজনের কাছে তার যেতে হবে অথবা কিছু টাকা দিয়ে তার কাছ থেকে সার্ভিসটা নিতে হবে। তো লাইফ কোচিং হচ্ছে একটা ডেডিকেটেড সার্ভিস। কেউ যদি মনে করে যে আমার জীবনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মূল্যবান, অবশ্যই প্রত্যেকটা, এবং আমি আমার জীবনের সর্বোচ্চ অ্যাচিভমেন্ট করতে চাই, তাহলে তার জন্য একজন লাইফ কোচ লাগবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ইভেন লাইফ কোচ হিসেবে আমরা অনেক সময় অনেক সাকসেসের পরও বলি যে আপনার কিন্তু আরো অনেক কিছু করার আছে। কারণ ওই যে বললাম আমরা আমাদের সাকসেস অবসেসড হই, আমরা আমাদের ইমোশনে অবসেসড হয়ে যাই, আমরা মনে করি আমার জীবন তো অর্জন শেষ। কিন্তু একটা জীবন কিন্তু অনেক বড়, আল্লাহ তাআলার একটা অনেক নিয়ামত। তো একটা মানুষ অনেক দূর যেতে পারে, তাই না? ধরেন একটা প্লেয়ার ধরেন 100 রান করে আসছে, কিন্তু তার কোচ জানে তার পক্ষে 200 রান করা সম্ভব, তো কোচ কি হ্যাপি হবে তারপর? এখন আপনি বলেন সব প্লেয়াররাই কি কোচের কাছে যায়? সব ছোটবেলায় তো আমরা সবাই খেলেছি, তো সবাই কি কোচের কাছে গেছি? যাইনি। কিন্তু কিছু কিছু মানুষ কোচের কাছে গেছেন, তাদের মধ্যে কেউ কেউ বড় খেলোয়াড় হয়েছেন, কেউ কেউ হয়তো বা প্রাকৃতিক নিয়মে অনেক দূর যেতে পারেননি। কিন্তু যখন আপনি ডিসাইড করেন আপনি কোচের কাছে যাবেন, তখন আপনার স্বপ্নটা হচ্ছে আমি বড় খেলবো। ঠিক একইভাবে জীবনের খেলায় কেউ যদি মনে করে যে আমার জীবনটাকে আমি অনেক বেশি ইউটিলাইজ করতে চাই এবং সেখানে আমার নিজের যে অভিজ্ঞতা আমি ঠেকে ঠেকে শিখবো, আমার সাথে যদি কোনো কোচ থাকে তা আমি অল্প সময়ে অনেক বেশি অর্জন করব, তাকে তখন কোচের কাছে চলে যেতে হবে। আর সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট হবে প্রবলেম স্টেটমেন্ট, অর্থাৎ কেউ যেন একটা প্রবলেমে পড়ে গেছে এবং সে স্বাভাবিক আচরণ করছে না, অস্বাভাবিক অসুস্থতা, তখন এটা হবে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট। বুঝতে পেরেছি। তো রিস্টার্ট ইয়োরসেলফ নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই, তবে তার আগে আপনার লেখা বইগুলো একটু দর্শকদের দেখাবো। সুস্মিতা তুমি দেখাও। আপনার প্রথম বই কি এটি? না, প্রথম দিকে আমি অনেকগুলো বই লিখেছি যেগুলো কোনো একটা কি বলবো, কোনো একটা
গোছানো পার্টিকুলার অবস্থাটা গুছানো ছিল ছিল না, জি। যা মনে এসেছে তাই লিখেছি, অনুবাদ করেছি। কিন্তু রিস্টার্ট ইউরসেলফের প্রথম কনসেপ্ট আমি গুছাই 2020-21 মধ্যে। বুঝছি। তো তখন আমার কাছে মনে হলো জিনিসটা লিখে ফেলা উচিত। এটাই সেই রেফারেন্স বই রিস্টার্ট আচ্ছা। ইউরসেলফের, যেটা এবং আরো একটি বই আর হচ্ছে আমাদের এটা কাছে সর্বশেষ, আছে। যেটা হচ্ছে রিস্টার্ট ইউরসেলফের কাজ করতে গিয়ে দেখলাম অনেক মানুষ নিজেকে বদলাতে চায়, কিন্তু বদলানোর প্রসেসে কিন্তু অভ্যাস তৈরি করতে হয়। মানে যে কোনো নতুন কিছু মানে হচ্ছে একটা অভ্যাস, কিন্তু অভ্যাস তৈরি করতে গেলে যে তার লেগে থাকার প্রবণতাটা, এখানে আমরা আবার মিস করি। দুদিন সকালে উঠি তারপর বাদ, দুদিন কাজটা করি তারপর বাদ। জি। তো আমার কাছে সবাই বলছিল যে ভাইয়া একটা ট্র্যাকার টাইপের বই দেন, যেটা আমরা নিজেরা টিক চিহ্ন দিয়ে দিয়ে বা লিখে 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 নিজের সাথে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করতে পারবো। তখন এই বইটা করে, এটা মোর অন ট্র্যাকার, বইয়ের থেকে বেশি একটা ডায়েরির মতো, যেখানে আপনি প্রতিদিনের কাজগুলোকে ফলো আপ করবেন। তো রেজিস্টার্ড ইয়োরসেলফ আপনি বছর শুরু থেকে করলেন, আপনাদের কি অফিস রয়েছে? আমাদের অফিস আছে, তো কোথায়? এটা হচ্ছে সুবাস্তু নজর ভ্যালিতে, আচ্ছা। প্রগতি সরণি। আচ্ছা, মোট কতজন আছেন সেখানে? আমাদের এখন 5 জনের এমপ্লয়মেন্ট নিয়ে আমরা কাজ করছি। মানে আপনারা তো কর্পোরেট ট্রেনিং দিচ্ছেন, কর্পোরেট ট্রেনিংও করাই। মানে আমাদের রেজিস্টার্ড ইয়োরসেলফের দুইটা অংশ, আমি যদি সহজ করে বলি। একটা হচ্ছে কর্পোরেট পার্ট, যেখানে মূলত আমরা ট্রেনিং, বিজনেস এইসব নিয়ে ফোকাস থাকে। আর একটা হচ্ছে আরওআই ফর রেজিস্টার্ড ইয়োরসেলফ, আমরা আরওআই বলি, আরওআই ফর লাইফ, আরওআই ফর বিজনেস, আরওআই ফর লাইফ। লাইফ পার্টটা হচ্ছে সবচেয়ে মজার, যেখানে আমরা মানুষের জীবন নিয়ে কাজ করি। কিরকম? যে এই যে যেমন কথাগুলো হলো, এর মধ্যে আমরা অনেকগুলো ওয়ার্কশপ করি। যেমন আমাদের সামনের দিকে প্রতি সপ্তাহে ওয়ার্কশপ থাকবে এখন থেকে, কিছু অনলাইন কিছু অফলাইন। এই যে লাইফের স্কিল, এই কথাগুলো তো আমি আলাদা আলাদা করে একজনের মানুষের কাছে পৌঁছাতে গেলে বহু বছর সময় লাগবে। কিন্তু এর একটা বড় অংশ চাইলে কিন্তু আমরা এমনিতেই বলে দিতে পারি, যেমন ওই বইয়ের মধ্যে লেখা আছে। আবার আমরা যদি স্মল বাইটে এই প্রোগ্রামগুলো করতে থাকি, যেমন আমাদের নেক্সট সেশনটা হচ্ছে পাওয়ার অফ চয়েস, যে আমাদের জীবনে কিন্তু বিভিন্ন সময় অপশন থাকে, যে আমি কি এটা বেছে নেবো না ওটা বেছে নেবো, কিন্তু বেশিরভাগ সময় আমরা এটা জানিই না, অনেক অপরচুনিটি মিস করি। যখন করে ফেলি তখন আমরা মানুষের দোষ দিই। ধরেন কেউ আমাকে একটা পাঞ্জাবি গিফট করলো, আমি পরলাম এবং আমাকে মানালো না, তাহলে আমি কি বলবো? ও দিয়েছে। কিন্তু আমি যদি নিজে পছন্দ করে কিনে নিই, তারপর যদি আপনি আমাকে বলেন, তখন আমি বলবো কি, ও তাহলে আমার তো চয়েস একটু ভুল হলো, তাহলে নেক্সট বার আমি ঠিক করবো। তাহলে সেকেন্ড কেসে আমি নিজেকে ইমপ্রুভ করলাম। যেমন এটা অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজের ক্ষেত্রে ঘটে, অনেক ক্ষেত্রে হয়। তো অনেক ক্ষেত্রে হয়, রাইট, ইয়াস। তো যেটা বলছিলাম, তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চয়েস আমাদেরকে অনেক লিবার্টি দেয়। বেশিরভাগ মানুষ মনের জায়গায় কষ্টে আছে, বেশিরভাগ মানুষ, বাংলাদেশের 90-95% মানুষ মনের ভিতরে অশান্তি। এর সবচেয়ে বড় কারণ, তারা বুঝতে পারে না যে তাদের লাইফের ডিসিশন তাদের নেয়ার দরকার ছিল, কিন্তু তারা নিজেরা নেননি ডিসিশন। কেউ যদি পার্সোনালি আসতে চায় তো প্রসেসটা কি? ওই আমাদের একজন ম্যানেজার আছেন, ইনফ্যাক্ট আমার ওনার সাথে ফোনে কথা বললেই উনি আমার অ্যাপয়েন্টমেন্ট রেডি করে দিবেন। বাট আমি ইন জেনারেল পার্সোনালি যেতে চাই না, আমি আসলে বেশি চাই মানুষ গ্রুপে নিজেকে কারেক্ট করুক, কারণ পার্সোনালি করাটাও কিন্তু তার এক অর্থ আমার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে সে, তাই না? তো এইটা কিন্তু আমার পক্ষেও সম্ভব না, এটা আসলে বাংলাদেশের 17 কোটি মানুষের জন্য তো এটা সম্ভব না। এই জন্য আমরা অনেক কিছু ডিজিটাল করতে হয় না, চাচ্ছি, অনেক কিছু। সাইকিয়াট্রিস্টের সাথে তো 1-to-1 কিন্তু কথা আপনি বলতে পারে। ওই সাইকিয়াট্রিক মানুষটা কতজন মানুষকে সার্ভিস দিতে পারবেন দিন শেষে? ধরেন তার সারা জীবনে উনি হয়তো 20,000 মানুষকে সার্ভিস দিতে পারবেন, কিন্তু আমি তো বাংলাদেশের 10 কোটি মানুষকে পরিবর্তন করতে চাই। তো আমি নিজে বুঝি এটা আমি 1-to-1 কোনো দিন করতে পারবো না। হ্যাঁ, 1-to-1 আমি অবশ্যই মানুষকে সময় দিব, কিন্তু আমাকে স্কেল করতে হলে আমাকে ডিজিটাল এবং ওই যে বাল্ক মডেলে মানুষের কাছে পৌঁছাতে হবে। সেজন্য আমি চাই না যে প্রত্যেকে আলাদাভাবে আসুক, আমাকে খুব গুরুত্ব দেখ, আমার সামনে অনেক টাকা খরচ করুক, এটা আমার আর লাইফের উদ্দেশ্য না। আমি জীবনের ওই উপার্জনের পার্টটা দেখে ফেলছি, যেহেতু কর্পোরেটে আমি চাকরি করেছি। আমি মোর ফোকাস অন মানুষকে কিভাবে ট্রান্সফর্ম করা যায়। আচ্ছা, এবং সেই লক্ষ্য থেকেই কি ড্রিমস ফর টুমরো, যেটা ড্রিমস ফর টুমরোটা ইনফ্যাক্ট প্যারালালি একটা প্রতিষ্ঠান, যেটা আমরা স্কুলের ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ করি। এটা যখন আমি বুয়েটে পড়তাম তখন থেকে এটার কাজ শুরু হয়েছিল। খুবই সংক্ষেপে যদি বলি, যে আমাদের দেশের ছেলেমেয়েরা এখন জিপিএ ভিত্তিক পড়াশোনা করে। আমরা কিছু ভালো শিক্ষক পেয়েছি, আমরা লাকি ছিলাম, আমরা অন্য কিছু করেছি, কিন্তু আনফরচুনেটলি এখনকার স্কুলে আসলে এইসব কিছু আর হয় না। বেশিরভাগ স্কুলে শুধু সবাই জিপিএর জন্য মুখস্থ করে, গাইড বই পড়ে লিখে ফেলে। কিন্তু আমাদের যে মানুষগুলো তৈরি হচ্ছে, তারাই তো আমাদের ভবিষ্যৎ, তাই না? তো আমাদের ভিতর দরকার হচ্ছে স্বপ্ন দেখা, আমাদের ভিতর লিডারশিপের সক্ষমতা তৈরি করা এবং ভ্যালু তৈরি করা। আমাদের মানুষদের কিন্তু ভ্যালু নাই এখন, আমরা একদম ভ্যালু কম্প্রোমাইজড একটা জাতিতে পরিণত হচ্ছি। তো আমরা চেষ্টা করি স্কুল বয়সে এই ছেলেমেয়েদের মধ্যে এই 3টা জিনিস তৈরি করা। তো এখন আমরা 64টা স্কুলে কাজ করছি। এটা কমপ্লিটলি নন প্রফিট প্রতিষ্ঠান, এখান থেকে আমরা কোনো কিছু পাই না, এবং যারা আমরা ট্রাস্টি তারাও সবাই ভলান্টারি হিসেবে এখানে কাজ করি। পুরো সিস্টেমটা হয়তো এই কারণে আমরা এটাকে অনেক বড় করতে পারিনি, স্কেল করতে পারিনি, কাজ চলছে ইনশাল্লাহ। এটাও একটা বড় কারণ চাকরি ছেড়ে দেওয়ার। সো আমরা চাই যে বাংলাদেশের সবগুলো স্কুলে আমরা ছেলেমেয়েদেরকে এই লার্নিংটা দিয়ে দিতে চাই, ড্রিম, ভ্যালু এবং লিডারশিপ। এটা হচ্ছে ড্রিমস ফর টুমরো। আপনি শিক্ষক হিসেবেও কাজ করছেন, কোথায় কোথায়?
আমি পড়াই বললাম বিউপিতে, এখনো পড়াচ্ছি। যেহেতু অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে আমাদের সুবিধা থাকে, আমরা কখনো কোর্স নিতে পারি, কখনো ছেড়ে দিতে পারি ব্যস্ততা এবং সময়ের সাথে। তো আমি মূলত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এবং বিউপিতে পড়িয়েছি। সো এখনো আমি বিউপিতে পড়াই, রানিং এখন আমি পড়াচ্ছি। কি পড়াচ্ছে বিউপিতে? আমি প্রফেশনাল এমবিএতে একটা সাবজেক্ট পড়াই, এইচআর এর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। সো আমি যা করি তাই পড়াই। আর স্টুডেন্টরা? ইস্ট ওয়েস্টে পড়াতাম এন্টারপ্রেনারশিপ, ওটাও যা করি তাই পড়াই। ওটা অবশ্যই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়াতাম। আচ্ছা, যদি জানতে চাই আপনার জীবনের মন্ত্র কিংবা মূল লক্ষ্যটা কি? আমার জীবনের মূল মন্ত্র হচ্ছে, এখন আজকের দিনে দাঁড়িয়ে যেটা গত 4-5 বছর ধরে উপলব্ধি করেছি এবং এখন আমি অনেক কনফিডেন্ট, আমি চাই আমি বাংলাদেশের মানুষের মনের জায়গাতে পরিবর্তন করতে চাই। আমি আমার নিজের বাড়ি ঘর, আমার পাড়া মহল্লায় দেখি যে বেশিরভাগ মানুষের মনটা মনে হচ্ছে কুকড়ায় আছে। কাগজ, সাদা কাগজ কেমন থাকে, আপনি যদি এটাকে কুকড়ায় ফেলেন তারপর যতই সোজা করেন এটা কিন্তু আর আগের ফরম্যাটে যায় না। সো আমি চাই মানুষ মানুষের মতো স্বচ্ছ এবং পরিষ্কার হবে। কারণ আমরা পৃথিবীতে বাঁচি আর কতদিন? দেখেন অলরেডি আমি আমার হাফ অফ দ্য লাইফে চলে আসছি, কিন্তু আমার কাছে মনে হয় এই তো সেদিন আমরা কথা বলছিলাম শুরুর দিক থেকে না, তো সেদিনের কথা, আমি একটা বাচ্চা ছেলে, আর কিছুদিনের মধ্যে আমার ওই দিন চলে আসবে। তো এই যে জীবনটা আমি আসলে কিভাবে কাটাতে চাই? আমি তো চাই অনেক আনন্দ নিয়ে, খোলামেলা। আমার কথায় বা কাজে আপনি কেন কষ্ট পাবেন? কোনো প্রয়োজন নাই তো। আমার যদি কিছু দরকার থাকে আমি আপনার কাছে চেয়ে নেবো, পারলে আপনি দিবেন, না পারলে দিবেন না। কিন্তু এত জটিলতা কেন, এত কুটিলতা কেন? ইভেন আমি কর্পোরেটের বড় পদে কাজ করে দেখেছি এই জায়গাগুলোতে অনেক নোংরামি আছে, অনেক ঝামেলা আছে। সো আমাদের পুরো দেশের একটা ক্লিনজিং দরকার, পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার। সো হয়তো অনেকেই রাজনৈতিকভাবে করছেন, বিভিন্ন সমাজে। আমি চাই মানুষের মনের জায়গায় পরিবর্তনটা করার। যদি আল্লাহ তাআলা আমাকে এনাবল করেন, আমি এই সবচেয়ে বড় কাজটা করে যেতে চাই আগামী কয়েক বছর। আপনি যেটা বলছিলেন ঢাকায় এসে আপনি রাজনীতিতেও যুক্ত হয়েছেন, তো রাজনীতির বর্তমান যে প্রেক্ষাপটগুলো, এই প্রজন্ম কিন্তু খুব একটা কেউই রাজনীতিবিদ হতে চায় না, কিংবা রাজনৈতিক অস্থিরতা আমাদেরকে অনেককে দেশপ্রেম থেকে বিমুখ করে, অনেকে বিদেশে স্থায়ী হয়ে যায়। তো এই বিষয়গুলোতে আপনি কি বলবেন? রাজনীতি নিয়ে কথা বলা খুব রিস্কি, তবু আমি বলি সেটা হচ্ছে লাইফ কোচ হিসেবে বলে ফেলুন। হ্যাঁ অবশ্যই, বিশেষ করে আমরা একটা বিশেষ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিলাম বা যাচ্ছি। সরি, অনেক সময় আমাদেরকে এখন পাস্ট টেন্সে বলতে হয়, কারণ অনেক কিছুই আর আমাদের ইচ্ছা মতো চলছে না। তো 2024 কিন্তু আমাদেরকে একটা বিরাট শিক্ষা দিয়েছে যে আমাদের যারা সন্তানরা, যাদেরকে আমরা মনে করতাম ওরা কিছু পারে না, ওরা ডিসকানেক্টেড, ওরা কিন্তু আসলেই পারে, ওদের সেই সাহসটা আছে। এখন আমরা যারা বড় বা আমাদেরও যারা মুরব্বী, আমাদের কিন্তু ওদের কাছে শেখার দরকার ছিল, কিন্তু আমার মনে হচ্ছে ওই শিক্ষাটা আমরা ওদের কাছে নিতে পারিনি। ওদের মেসেজগুলো আমরা নিতে পারছি না, ওদের দেয়াল লিখনগুলো আমরা নিতে পারছি না। যদি আমরা না পারি, তাহলে অগ্রজ হিসেবে আমরা আবার ভুল উদাহরণ তৈরি করে দিয়ে যাব এবং এই দেশের মানুষকে আবার অনেক রক্ত দিতে হবে। তো আমি আপনাকে বলছিলাম ওই সময়টায় যে ওই যে ঠেকে শেখা, আফসোস যে আমরা ঠেকেও শিখতে পারছি না। কিন্তু আমাদের জনগোষ্ঠী কিন্তু একটা বড় শক্তি আমাদের মানুষদের মধ্যে, এবং আমাদের আজকে থেকে 20 বছর আগের তুলনায় এখন আমরা প্রচুর অনেক নলেজ এবং অনেক ক্যাপাসিটি হোল্ড করছি, ইন্টারনেট এবং গ্লোবাল ইকোনমির সাথে কানেক্টেড। আমাদের একটা বিরাট সম্ভাবনা আছে। প্রায় বলি আমরা সিঙ্গাপুর, লজ্জা লাগে আমাদের এটা বলতে। আমরা কেন সিঙ্গাপুরের উদাহরণ দেবো? আমরা কেন বাংলাদেশ হয়ে উঠতে পারছি না? আপনিও আলাদাভাবে জানেন, আপনিও জানেন, আমিও জানি, কিন্তু যারা আমাদের পলিসি মেক করবে, যারা এটা তৈরি করতে যাবে, তারা কেন যে আমাদের কথাগুলোকে রিফ্লেক্ট করতে পারছে না? সো ওই জায়গায় গিয়ে রাজনীতির কাছে আমরা এক অর্থে বলেন বন্দী, আবার বলতে পারেন রাজনীতির কাছে আমরা চাই যে তারা আমাদের মনের কথাগুলো শুনুক। তারাও একদিন পরলোকগত হবেন, আমরা যেন তাদের কথাও শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে পারি যে এই মানুষটা বাংলাদেশের এই পরিবর্তন করে দিয়ে গেছেন, এই মানুষটা আমাদের গ্রামের এই পরিবর্তনটা করে দিয়েছেন। অনেক মানুষ তো আমাদের শোষণ করলেন, অনেক মানুষ তো আমাদের অত্যাচার করলেন, তাদের স্মৃতি তো আমরা দেখলাম, তাদেরকে মানুষ কিভাবে গ্রহণ করে। সো সব সেক্টরে এই পরিবর্তনটা দরকার। আমি যদি গ্রেটার সেন্সে চিন্তা করি রাজনীতিবিদ আসলে কারা হচ্ছেন, যাদের কাছে আমাদের আশাহত হচ্ছি, তারাও তো আমাদের দেশেরই মানুষ। তা তাদেরকে যদি আমরা তৈরি করতে পারি ড্রিমস ফর টুমরোর মাধ্যমে কিংবা রিস্টার্ট ইউরসেলফের মাধ্যমে, হয়তো আমি আমার কাজটা করে দিয়ে যেতে পারবো। সো আমি আমার সার্কেল অফ নন কন্ট্রোলে গিয়ে আর কোনো কিছু খরচ করতে চাই না। এই যে মন্তব্যটা করলাম আপনার প্রশ্নের উত্তরে, এটা আমার জন্য সার্কেল অফ নন কন্ট্রোল হলো। কারণ কিছু মানুষ শুনে হয়তো ভাববে যে ও কি বলতে চায়, যে আমি রাজনীতিবিদ হিসেবে সঠিক না, উনি হয়তো কোনোদিন আমার কথা গ্রহণ করতে পারবেন না। সো আমার মনে হয় আমার নীরবে কাজ করা উচিত, মানুষকে বদলানো। এর মধ্য থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, আপনাদের মতো সাংবাদিক, বড় বড় উপস্থাপিকা তৈরি হবেন, এবং আরো অনেক মানুষ তৈরি হবেন যারা বাংলাদেশকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। আসলে একটি ঘন্টায় আপনার কাছ থেকে পুরোটা আসলে নিংড়ে নেওয়া সম্ভব না। আমরা আপনার বই পড়বো এবং আপনি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়ভাবে, আপনি যেটা সুস্মিতা বলছিল, আপনি বিভিন্ন সময় বাইটস কিংবা বিভিন্ন বার্তা দেন, সেগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। তারপর অনুষ্ঠানের শেষ পর্যায়ে, যেহেতু আজকের পর্বের শেষ পর্যায়ে এসেছি, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। হ্যাঁ, আমি আপনাদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে সবার জন্য একই মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে যে আমার এই ক্ষুদ্র জীবন, আমি অনেক উত্থান পতন দেখেছি। আমার পরিবারের খুব ক্লোজ মানুষ হঠাৎ করে মারা গেছেন।
সো মৃত্যুটা সবসময় বেদনাদায়ক, কিন্তু যখন একটা সম্ভাবনাওয়ালা মানুষ হঠাৎ করে চলে যান তখন কিন্তু এটা আমাদেরকে অনেক কষ্ট দেয়। কিন্তু আমরা কি করি, আমরা ওখান থেকে 2 দিন 4 দিন কিছু ধর্মীয় নিয়মকানুন করার পর আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসি। আমরা কিন্তু বুঝতে চাই না যে আমার জন্য সেম মেসেজ। তো আমি জীবনের এই পর্যায়ে অনেক বড় একটা ঝুঁকি নিয়েছি, কারণ আমার দেশের জন্য, আমার পরিবারের মানুষদের জন্য বা আমার নিজের জন্য আমি কিছু করে যেতে চাই। কিন্তু এই করার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমি সময়টা পাবো কিনা। সো আমি আপনাদের সবার কাছে দোয়া চাই যেন আমি সুস্থ থাকি, আল্লাহ তাআলা যেন আমাকে আরও কয়েকটা বছর কাজ করার জন্য দেন এবং আমার মনের ভিতর যেন আমি সৎ থাকতে পারি। কারণ আমি যখন বড় কাজ করব, অনেক মানুষের সাথে ইন্টারাকশন হবে, আমরা দেখেছি অনেক মানুষ ডিরেল হয়ে গেছেন। সো আমি তো জানি না, আমি তো ওই পথটা পাড়ি দিইনি। সো আমার দরকার এখন ফোকাস, লাইনে থাকা, এবং সবচেয়ে বড় দরকার সুস্থতা, এবং আল্লাহ তাআলা যেন আমাকে এই নিয়ামতটা দেন যে আমি কাজটা করে যেতে পারি। এটাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ। আপনি এত মানুষের জীবনে আলো জ্বালিয়েছেন কিংবা এত মানুষকে আলোর দেখা দেখিয়েছেন, অবশ্যই আপনি সফল হবেন বা আপনি অবশ্যই শান্তিতে আপনার শেষ দিনগুলো পার করবেন। অনেক অনেক ভালো থাকবেন আমাদের মাঝে। আজকে সকালটিকে সুন্দর করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।